যখন নারীদের ভয় দেখিয়ে অপমান করে হুমকি দিয়ে জনপরিসর থেকে সরিয়ে দেওয়া হয় তখন গণতন্ত্র অর্ধেক জনগোষ্ঠীকে হারিয়ে ফেলে। তখন রাজনীতি হয়ে ওঠে কেবল পুরুষের, ক্ষমতা হয়ে ওঠে কেবল পেশি শক্তির। ডাকসু নির্বাচনের এই চিত্র যদি ভবিষ্যতের ইঙ্গিত হয় তবে বলতে দ্বিধা নেই আমরা এক অন্ধকার সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে নারীর কণ্ঠ ডিজিটাল কুরুক্ষেত্রে হারিয়ে যাবে। রাজনীতির প্রথম পাঠশালা বলা হয় ছাত্র সংসদকে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু বাংলাদেশে সেই পাঠশালার সবচেয়ে উজ্জ্বল বাতিঘর বলা চলে। এই ডাকসু থেকেই জন্ম নেয় আগামী দিনের নেতৃত্ব, নির্ধারিত হয় জাতীয় রাজনীতির গতিপথ। কিন্তু এই আলোর নিচে যে এক নিকোষ কালো অন্ধকার লুকিয়ে আছে তার ভয়াবহ চিত্র উন্মোচন করেছে গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন। তাদের এই গবেষণা সামনে কেবল কিছু তথ্যউপাত্ত এনেছে ব্যাপারটা এমন নয়, বরং এটি এক ডিজিটাল কুরুক্ষেত্রের নির্মম ধারাবিবরণী, যেখানে নারী প্রার্থীরা প্রতি মুহূর্তে অদৃশ্য প্রতিপক্ষের ছোড়া কুৎসিত ও সহিংস তীরে বিদ্ধ হয়েছেন। ডিসমিস ল্যাবের প্রতিবেদনটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এক অশনি সংকেত। এটি দেখায় রাজনীতিতে নারীর অংশগ্রহণকে স্বাগত জানানোর পরিবর্তে সমাজ কতটা হিংস্রভাবে তাদের কণ্ঠরোধ করতে চায়। এই পর্যালোচনা সেই অন্ধকার জগতের গভীরে ডুব দেবে, যেখানে শব্দ দিয়ে সম্ভ্রমহানি করা হয়, চরিত্রকে ছিন্ন ভিন্ন করা হয় এবং হুমকি দিয়ে তৈরি করা হয় ভয়ের এক অদৃশ্য দেয়াল। ডিসমিস ল্যাব তাদের গবেষণার জন্য ডাকসু নির্বাচনের 5 জন আলোচিত নারী প্রার্থীকে বেছে নিয়েছে, যারা প্রত্যেকেই সাইবার হয়রানির শিকার হওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। প্রার্থীরা হলেন উমামা ফাতেমা, শেখ তাসনিম আফরোজ ইমি, ফাতিমা তাসনিম জুমা, ফাহমিদা আলম এবং হেমা চাকমা। গবেষণার পদ্ধতি ছিল সরল, কিন্তু এর ফলাফল ছিল জটিল ও ভীতিকর। প্রতিটি প্রার্থীর নাম দিয়ে ফেসবুকে সার্চ করে প্রথম 100টি পাবলিক পোস্ট এবং সেগুলোর নিচের মন্তব্য বিশ্লেষণ করা হয়েছে এই প্রতিবেদনে। ফলাফলটি চমকে ওঠার মতো। সংগৃহীত মোট 500টি পোস্টের মধ্যে প্রায় 1/4 বা 22% পোস্টের বিবরণ বা মন্তব্যে ছিল বিদ্বেষ এবং হয়রানির বিষাক্ত উপাদান। এই পোস্টগুলোর নিচে থাকা 13,674টি মন্তব্যের মধ্যে 24% ছিল সরাসরি বিদ্বেষমূলক। ভাবুন একবার, প্রতি 4টি মন্তব্যের একটি ছিল কোনো না কোনো নারীকে অপমান, হেয় বা হুমকি দেওয়ার জন্য লেখা। ডিসমিস ল্যাব এই বিদ্বেষমূলক মন্তব্যগুলোকে 6টি ভাগে ভাগ করে দেখিয়েছে আক্রমণের কৌশলগুলো কতটা পরিকল্পিত এবং বৈচিত্র্যময়। সবচেয়ে বেশি প্রায় 32% মন্তব্য ছিল স্টোরিওটাইপিং বা কোনো গোষ্ঠী সম্পর্কে প্রচলিত ধারণা দিয়ে অপমান করা। যেমন বামপন্থী প্রার্থীদের নিয়ে বলা হয়েছে তারা গোসল করে না, মাদকাসক্ত। এই ধরনের মন্তব্যগুলোর ব্যক্তির চেয়ে তার আদর্শকে আক্রমণ করার অজুহাতে নারীকে সামাজিকভাবে হেয় করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। এরপরেই ছিল সবচেয়ে পাশবিক আক্রমণ, লিঙ্গ ও যৌন পরিচয় ভিত্তিক গালি, যা মোট বিদ্বেষের 31%। পতিতা, বেশ্যার মতো শব্দ ব্যবহার করে নারীর চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা, তার লিঙ্গ পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করা কিংবা তৃতীয় লিঙ্গের বলে কটাক্ষ করা হয়েছে। এটি প্রমাণ করে প্রতিপক্ষ যখন রাজনৈতিকভাবে নারীকে মোকাবিলা করতে ব্যর্থ হয় তখন তার নারীত্বকেই সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়। এরপর প্রায় 18% মন্তব্য ছিল সাধারণ গালাগালি, 15% ছিল শারীরিক বৈশিষ্ট্য বা পোশাক নিয়ে বিদ্রূপ, যা বডি শেমিং নামে পরিচিত, আর বাকি মন্তব্যগুলো ছিল মতাদর্শিক অবমাননা এবং সরাসরি সহিংসতা বা ধর্ষণের হুমকি। চলুন ব্যক্তিগত আক্রমণের শিকার যারা হলেন তাদের কয়েকটি খণ্ডচিত্র দেখে নেওয়া যাক। প্রথমেই আছেন উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ উমামা ফাতেমার ক্ষেত্রে আক্রমণের মূল বিষয় ছিল তার শারীরিক বৈশিষ্ট্য। মোট বিদ্বেষমূলক মন্তব্যের 47% ছিল তাকে নিয়ে বডি শেমিং। দাঁত নিড়ে দেখলে ঘৃণা লাগে, তোর দাঁতগুলো ঠিক করস না কেন, এই ধরনের মন্তব্যগুলো প্রমাণ করে একজন নারীর মেধা বা নেতৃত্ব নয়, তার বাহ্যিক অবয়বই
যেন সমাজের কাছে মুখ্য। এমনকি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টের নিচে তুমি হাসনাত সার্জিসের রাতের খাবার এর মতো যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা তার সম্মান এবং নিরাপত্তাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। উমামার ভাষায় এই আক্রমণগুলো বিচ্ছিন্ন ছিল না, বরং ছিল সমন্বিত এবং পরিকল্পিত। এরপর আছেন ফাহমিদা আলম। আরেক প্রার্থী ফাহমিদা আলম ছাত্র শিবিরের এক প্রার্থীর মনোনয়নকে আইনগতভাবে চ্যালেঞ্জ চালিয়েছিলেন। তার এই রাজনৈতিক পদক্ষেপের জবাবে যে প্রতিক্রিয়া আসে তা সভ্য সমাজের যে কোনো সংজ্ঞাকে হার মানায়। তাকে নিয়ে করা পোস্টের নিচে থাকা মন্তব্যের 39% ছিল বিদ্বেষমূলক। ছোট চুলের কারণে তার লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তুমি ছেলে নাকি মেয়ে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল আলী হোসেন নামের এক শিক্ষার্থীর গণধর্ষণ মিছিল করার ডাক। এই ঘটনাটি স্পষ্ট করে দেয় যে অনলাইন হুমকি আর শুধু অনলাইনেই সীমাবদ্ধ থাকছে না, তা বাস্তব সহিংসতার উস্কানিতে পরিণত হচ্ছে। ফাহমিদার কথায়, যদি এই রিটটি কোনো পুরুষ প্রার্থী করতেন, নারীদের ক্ষেত্রে এমন হামলা তুলনামূলক বেশি সংগঠিত ও নিরবচ্ছিন্ন হয়ে ওঠে। এরপর আছেন ফাতিমা তাসনিম জুমা। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে জয়ী ফাতিমা তাসনিম জুমাকে তার রাজনৈতিক পরিচয়ের কারণে চরম মূল্য দিতে হয়েছে। তাকে শিবিরের রাতের খাবার, জামাত শিবিরের যৌনদাসী, এমনকি পর্নোগ্রাফিক তারকার সাথে তুলনা করে অবমাননা করা হয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল আধুনিক প্রযুক্তির অপব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার ডিপফেক ছবি ও অশ্লীল ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে। জুমা বলেন, যারা এআই সম্পর্কে জানে না তাদের কিন্তু আমার বোঝানোর ক্ষমতা নাই। এই ঘটনাটি সাইবার হয়রানির এক নতুন এবং আরও বিপজ্জনক দিকের উন্মোচন করে, যেখানে সত্য মিথ্যার বিভেদ মুছে দিয়ে একজন নারীর সম্মানকে চিরতরে ধ্বংস করে দেয়া যায়। এরপর আছেন আদিবাসী প্রার্থী হেমা চাকমা। হেমা চাকমার ক্ষেত্রে হয়রানি ছিল দ্বিমুখী। একজন নারী হিসেবে তো বটেই, তার জাতিগত পরিচয়ের কারণেও তাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তাকে পাহাড়ি সন্ত্রাসীদের সমর্থক, দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া হয়েছে। একজন মন্তব্যকারী লিখেছেন, দিন শেষে বাঙালিদের রাতের খাবার তুমি। এই মন্তব্যটি একই সাথে তার নারীত্ব এবং জাতিগত পরিচয় দুটোকেই অপমান করে। হেমা চাকমার অভিজ্ঞতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, প্রান্তিক জনগোষ্ঠীর কোনো নারী যখন নেতৃত্বে আসতে চায়, তখন তাকে পিতৃতন্ত্র এবং সংখ্যাগরিষ্ঠের বর্ণবাদ উভয়ের বিরুদ্ধেই লড়তে হয়। তারপর আসা যাক তাসনিম আফরোজ ইমির কাছে। বামপন্থী প্রার্থী তাসনিম আফরোজ ইমিকে সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে প্রচলিত স্টেরিওটাইপ ব্যবহার করে। তাকে গাঁজাখোরের দল বলা হয়েছে, তার বয়স নিয়ে কটাক্ষ করে নানি, খালাম্মা ডাকা হয়েছে। কিন্তু এই আক্রমণগুলো শেষ পর্যন্ত নারীর শরীর এবং যৌনতায় গিয়ে ঠেকেছে। ছাত্রলীগের খাবার ছিল এটা, চন্দ্রিমা উদ্যানে খদ্দের খোঁজা মহিলা। এই মন্তব্যগুলো প্রমাণ করে রাজনীতি বা আদর্শ যাই হোক না কেন, নারীকে অপমান করার সবচেয়ে সহজ অস্ত্র হলো তার চরিত্র হনন। ডিসমিস ল্যাবের এই গবেষণার সবচেয়ে হতাশাজনক দিকটি হলো, প্রায় প্রত্যেক ভুক্তভোগী নারী জানিয়েছেন যে তারা এই ভয়াবহ হয়রানির বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা পাননি। বিশ্ববিদ্যালয় প্রশাসন একে এখতিয়ারের বাইরে বলে দায় সেরেছে। থানায় করা সাধারণ ডায়েরির কোনো অগ্রগতি হয়নি। ফেসবুক বা মেটার কাছে রিপোর্ট করেও বিকৃত ছবি বা বিদ্বেষমূলক মন্তব্য সরানো সম্ভব হয়নি। এই প্রাতিষ্ঠানিক ব্যর্থতা হয়রানিকারীদের আরও সাহসী করে তোলে। তারা জানে এই ডিজিটাল অপরাধের কোনো শাস্তি নেই। হেমা চাকমার কথায় এই হতাশার সুর স্পষ্ট। আমি জানি এই দেশে বিচার চাওয়া মানে একটা প্রথা ভাঙা, কয়বার যাব আমি। ডিসমিস ল্যাবের এই গবেষণাটি নিছক ডাকসু নির্বাচনের একটি চালচিত্র নয়, এটি বাংলাদেশের ডিজিটাল পরিসরে নারীর অবস্থানের এক নির্মম প্রতিচ্ছবি। এটি দেখায়, আমরা যখন নারীর ক্ষমতায়নের কথা বলি, তখনও আমাদের সমাজের এক বিরাট অংশ নারীকে কেবল দেহ ও ভোগের বস্তু হিসেবেই দেখে। রাজনীতি, নেতৃত্ব বা মতাদর্শের মতো বিষয়গুলো যখন একজন নারীর সাথে যুক্ত হয়, তখন তাকে দমন করার জন্য সবচেয়ে আদিম ও পাশবিক অস্ত্রগুলোই ব্যবহৃত হয়। এই অনলাইন সহিংসতা কেবল কয়েকজন নারীর ব্যক্তিগত যন্ত্রণা নয়, এটি আমাদের গণতন্ত্রের জন্য এক বিরাট সংকট। কারণ যখন নারীদের ভয় দেখিয়ে, অপমান করে, হুমকি দিয়ে জনপরিসর থেকে সরিয়ে দেওয়া হয়, তখন গণতন্ত্র অর্ধেক জনগোষ্ঠীকে হারিয়ে ফেলে। তখন রাজনীতি হয়ে ওঠে কেবল পুরুষের,
ক্ষমতা হয়ে ওঠে কেবল পেশি শক্তির। ডাকসু নির্বাচনের এই চিত্র যদি ভবিষ্যতের ইঙ্গিত হয়, তবে বলতে দ্বিধা নেই আমরা এক অন্ধকার সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে নারীর কণ্ঠ ডিজিটাল কুরুক্ষেত্রে হারিয়ে যাবে। এই নীরবতা ভাঙার দায় আমাদের সবার। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।